সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলার ডক্টর স্টেশন হতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ব্রেন টিউমার এবং স্ট্রোক এই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর মঞ্জুরুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট, নিউরোসার্জারি বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন ডক্টর মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস, কনসালট্যান্ট, নিউরোসার্জারি বিভাগ, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আমরা স্যার সরাসরি আলোচনায় প্রবেশ করি। স্যার, যদি প্রথমে জানতে চাই, ব্রেন টিউমার কত ধরনের হতে পারে? কারণ আমাদের শুধু বিভিন্ন জায়গায় টিউমার হয়, ব্রেনের টিউমার এরকম কত ধরন হতে পারে স্যার? ধন্যবাদ। আমি প্রথমেই বলে নিই, ব্রেন টিউমার আমাদের সমাজে এখন খুব জনগুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য সমস্যা হয়ে দেখা দিচ্ছে। বিশেষ করে রোগ শনাক্তকরণের বিভিন্ন উন্নত পদ্ধতিগুলো আমাদের দেশে আসার পর আমরা দেখেছি ব্রেন টিউমার আমরা অনেক বেশি পাচ্ছি। ব্রেন টিউমার মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি টিউমার, একটা হচ্ছে মেটাস্টেটিক টিউমার। প্রাইমারি অর্থাৎ হচ্ছে যেটা ব্রেনের নিজস্ব টিস্যু থেকে হয়েছে। ব্রেন টিউমার বলতে মাথার যে করোটি আছে, করোটির ভিতরে যে কোনো টিউমারকে আমরা অফিসিয়ালি ব্রেন টিউমার হিসেবে ট্রিট করি। এটা নার্ভাস টিস্যু থেকে হতে পারে, ব্রেনের কিছু কাভারিং আছে, মেনিনজেস থেকে হতে পারে, কিছু গ্ল্যান্ড আছে যেমন পিটুইটারি গ্ল্যান্ড থেকে হতে পারে এগুলো। আর যেগুলো দূর থেকে আসে, যে মেটাস্টেটিক, ব্রেন ছাড়া অন্য জায়গা থেকে আসবে, যেমন লাংস থেকে আসতে পারে, কোলন থেকে আসতে পারে অর্থাৎ বৃহদান্ত্র থেকে আসতে পারে, মহিলাদের বেলায় ব্রেস্ট থেকে আসতে পারে। তাহলে মোটামুটি আমরা ব্রেন টিউমারকে যদি আমরা ভাগ করতে যাই, প্রথমত ভাগ করতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি। ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আরেকটু আপনার কাছে জানবো। এখন আমি ডক্টর মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াসের কাছে জানতে চাচ্ছিলাম যে এই স্যার তো বলেন প্রাইমারি এবং মেটাস্টেটিক এই দুই ধরনের টিউমার আছে। আবার এই যে টিউমারগুলো, সব টিউমার কি মারাত্মক? কারণ টিউমার বলতে আমাদের এক ধরনের আতঙ্ক কাজ করে। টিউমার মানে ক্যান্সার, ক্যান্সার মানে মৃত্যু, বা ক্যান্সারে নেই কোনো অ্যান্সার, এই ধরনের একটা ধারণা আমাদের প্রচলিত আছে। ব্রেনের ক্ষেত্রে কি সব টিউমারই মারাত্মক, বা কম ঝুঁকির কোনো টিউমার ব্রেনের ক্ষেত্রে হয় কি না? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ব্রেন টিউমারের ক্ষেত্রে যেটা দেখি, সেখানে কিছু ম্যালিগন্যান্ট টিউমার থাকে, কিছু নন ম্যালিগন্যান্ট টিউমার থাকে। নন ম্যালিগন্যান্ট টিউমার যদি আমরা উইথ কাভারিংস রিমুভ করতে পারি, এক্ষেত্রে আমাদের আর কোনো ভয় থাকে না। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার যদি হয়, সেক্ষেত্রে সেকেন্ড টাইপের কিছু চিকিৎসা আমাদের নিতে হয়, যেমন ক্যামো, রেডিওথেরাপি ইত্যাদি ইত্যাদি। তবে ব্রেন টিউমার যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং তার সঠিক চিকিৎসা যদি আমরা আর্লি ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি, তাহলে ব্রেন টিউমার মানে মৃত্যু, এটা কিন্তু ঠিক নয়। এটা একটা ভুল, ভ্রান্ত অথবা আতঙ্কগ্রস্ত কোনো ধারণা। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম, যেমন আমাদের অনেক টিউমারকে আমরা বলি বিনাইন টিউমার, অনেককে বলি ম্যালিগন্যান্ট টিউমার। ব্রেনে কি এরকম বিনাইন ধরনের কোনো টিউমার হতে পারে, বা অর্থাৎ নির্দোষ, নাকি সবই ক্যান্সার ধরনের টিউমার? ব্রেইনের ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে, প্রাইমারি টিউমার যেগুলো আছে সেগুলো হতে পারে, বিনাইন হতে পারে, যেমন মেনিনজিওমা, সিম্পল মেনিনজিওমা যেগুলো আছে, দেখা যাচ্ছে যে এটা সিম্পল বিনাইন। কিন্তু গ্লায়োমা বা যেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট, এগুলো হচ্ছে ক্যান্সার টাইপ অফ টিউমার। এই জন্য টিউমার নির্ভর করবে তার ইমেজিংয়ের উপর। ইমেজিং আমাদের কিছু ধারণা দেয়, এই টিউমারটা কি ম্যালিগন্যান্ট না এই টিউমারটা বিনাইন। কিন্তু আমরা কনফার্মেশন করতে পারি, ব্রেনটা খুলে টিউমারটা বের করে বায়োপসি করার পর সঠিক 100% আমরা নিশ্চিত হতে পারি এটা কি বিনাইন অথবা ম্যালিগন্যান্ট। ধন্যবাদ আপনাকে। স্যার, ডক্টর মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াসের ওইখান থেকে সূত্র ধরে যদি জিজ্ঞেস করি, টিউমার আমরা কি সবসময় ব্রেন অপারেশন করেই নিশ্চিত হতে হবে যে ওটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট? না, আমি মঈনুদ্দিন ইলিয়াস সাহেবের কথার সূত্র ধরে আরেকটু বলতে চাই, মেটাস্টেটিক যেগুলো সেগুলো সবগুলা খারাপ ধরনের, যেগুলো আমরা প্রচলিত ভাষায় যেগুলোকে ক্যান্সার বলি, সবগুলোই খারাপ। যেগুলো প্রাইমারির মধ্যে কিন্তু বেনাইনও আছে, ম্যালিগন্যান্টও আছে। যেমন আপনি পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে টিউমারগুলো হয়, এগুলো বেশিরভাগই আপনার বেনাইন। তারপরে পিছনের দিকে সিপি অ্যাঙ্গেলে যে টিউমারগুলো হয়, ওগুলো বেশিরভাগই বেনাইন, যেটা নার্ভ শিট থেকে হয়। কিন্তু যেমনটা বাবু বলেছিলেন, ইলিয়াস বাবু যেটা বললেন, গ্লায়োমা, মেনিনজিওমা, এগুলোর মধ্যে বেনাইনও আছে, ম্যালিগন্যান্টও আছে। অর্থাৎ ব্রেন টিউমার মানে সব ক্ষেত্রে আতঙ্কের নেই, অনেক টিউমার মাত্র মানে যে আতঙ্কগ্রস্ত হবে তা না। তবে ব্রেন টিউমারকে আমরা
আমি একটা কথা প্রথমে বলেছি, আবার বলছি, আমরা প্রথমে এটাকে ম্যালিগন্যান্ট হিসেবে নেব। ম্যালিগন্যান্ট হিসেবে নেব বলতে আমরা এটাকে ইম্পর্টেন্স বোঝাতে চেয়েছি। হালকাভাবে দেখবো না আমরা। তাহলে স্যার এখানে আরেকটা বিষয়, এখানে বয়সের কোনো বিষয় আছে? কোন বয়সে কোন ধরনের টিউমার হবে? বাচ্চাদের ক্ষেত্রে কিছু টিউমার বেশি হয় এবং বেশিরভাগই কিন্তু এগুলো ম্যালিগন্যান্ট থাকে। বাচ্চাদের যেগুলো হয় বেশিরভাগই ম্যালিগন্যান্ট থাকে, সবগুলো না, বেশিরভাগ ম্যালিগন্যান্ট থাকে। আবার বৃদ্ধ বয়সে যেগুলো হয় ওগুলো বেশিরভাগই ম্যালিগন্যান্ট থাকে। আর অ্যাডাল্টদের যেগুলো হয় সেগুলো ম্যালিগন্যান্টও থাকে, বেনাইন থাকে। মাঝখানের বয়সটা মিশ্র ধরনের হবে। এখন আমি আবার ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তো জানলাম যে বয়সের সঙ্গে একটা টিউমারের ধরনের সম্পর্ক আছে, আবার পুরুষ এবং নারী এখানে কোনো রকম ভেদাভেদ আছে কি? কাদের টিউমার বেশি হতে পারে? ব্রেন টিউমার পুরুষদের বেশি হয় নাকি মহিলাদের বেশি হয়? যদি আমরা প্রাইমারিটা চিন্তা করি, মেটাস্টেসিস তো শরীর অন্য জায়গা থেকে আসছে, কিন্তু যার সূচনাই ব্রেনে, এমন কোনো ভেদাভেদ আছে? সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু হরমোন টিউমারটাকে একটু অ্যাগ্রিভেট করতে পারে। আমাদের যেহেতু পুরুষের টেস্টোস্টেরন অথবা মহিলাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এই হরমোনের তারতম্য কিছুটা ব্রেনের টিউমারের উপর অবশ্যই এফেক্ট রাখে। মহিলাদের টিউমার কি বেশি হয় নাকি পুরুষদের টিউমার? আপনাদের এতদিনের যে চিকিৎসা জীবন নিউরোসার্জারিতে, সেখানে আপনারা কোন ধরনের রোগীদের বেশি পাচ্ছেন? বেশিরভাগই আসলে আমরা যেটা পাই, আমাদের ভিজুয়াল যেটা পাই অন দ্য প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, এটা আপনি ধারণা করতে পারেন 50-50 চান্সেস। তাহলে অর্থাৎ কেউ তার লিঙ্গের কারণে বেশি আক্রান্ত হচ্ছে না, বা কেউ বেশি এটার জন্য সেফও থাকছে না। টিউমার যেটা সাধারণত একটা জায়গায় বড় হয়ে যায়, কিন্তু ব্রেন টিউমার তো আমার করটির মধ্যে আটকানো থাকে, খুলির মধ্যে আটকানো থাকে, সেহেতু বাইরে থেকে কিছু দেখা যায় না। কিন্তু কোনো শারীরিক লক্ষণ কি পাওয়া যায় যেগুলো থেকে ব্রেন টিউমার সন্দেহ করতে পারি? জি, সাধারণত ব্রেন টিউমার ক্ষেত্রে আমরা যেটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা, যে ব্রেন টিউমার মানে একটা প্রচণ্ড মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দেবে, মাথা ব্যথার কারণ হিসাবে সে চিকিৎসকের কাছে যাবে এবং ব্রেন টিউমার ডায়াগনোস হবে। বই পুস্তকে যে ভাষায় সেটা আমরা দেখতে পাই যে 85% ব্রেন টিউমার কিন্তু আসলে মাথা ব্যথা হয় না, খুব একটা মাথা ব্যথা এখানে দেখা যায় না। এখানে দেখা যায় ব্রেন টিউমারটা কোন জায়গায় হয়েছে ব্রেনের, সেই অনুযায়ী তার লক্ষণ প্রকাশ পায়। যেমন ব্রেনের সামনের দিকে হলে এটা ফ্রন্টাল লোব সিনড্রোমের কিছু হয়, রোগী মানসিক অবসাদগ্রস্ত থাকে, অসামাজিক কিছু আচরণ করতে পারে, খিঁচুনি হয়, মৃগী ব্যায়ামের মতো কিছু রোগ দেখা দেয়। এবং যদি প্যারাইটাল রিজনে হয় সেক্ষেত্রে তার একপাশ অবশ, স্ট্রোকের একটা ভাব চলে আসে। অথবা তার যদি অক্সিপিটাল রিজনে হয়, রোগী প্রথমে তার ভিজুয়াল ডিস্টারবেন্সের কথা বলে, অথবা পিটুইটারি গ্ল্যান্ড হলে রোগী জায়েন্টিজম, অ্যাক্রোমেগালি, অর্থাৎ হাত পা হঠাৎ আকস্মিকভাবে মুখ ফুলে যাওয়া, হাত পা বড় বড় হয়ে যাওয়া, হাত পা অবশ লাগা, অথবা
হাঁটতে গিয়ে তার ব্যালেন্স হারিয়ে ফেলা, এগুলোকে আসলে কমনলি আসে, যেগুলো সাধারণ আমরা মানুষরা মনে করি যে এটা সিম্পল বডির কিছু দুর্বলতা অথবা অন্য কোনো সমস্যা। আসলে এগুলো ব্রেন টিউমারের আসলে চিফ লক্ষণ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে মাথা ব্যথা মানে ব্রেন টিউমার না, আরও এটা আসলে ব্রেনের কোন অংশ হচ্ছে তার উপর নির্ভর করে কোন ধরনের উপসর্গ দেখা যাবে। স্যার, এখানে যদি একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, যেটা মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস বললেন, মাথা ব্যথা, আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে মাথা ব্যথা করছে সবসময়, এটা কোনো টিউমার কি না। মাথা ব্যথা কি স্যার টিউমারের কোনো লক্ষণ? আমি যদি আর একটু সহজ করে বলি প্রশ্নটা, যে ধরেন কারো ছোটোবেলা থেকে মাথা ব্যথা। আচ্ছা, মাথা ব্যথা ব্রেন টিউমারের একটা লক্ষণ, কিন্তু এটা ব্রেন টিউমারের একমাত্র লক্ষণ না। এবং মাথা ব্যথা হলে ব্রেন টিউমার হয়েছে এটা ধরে নেওয়া ঠিক হবে না। মাথার আশেপাশে যে কোনো স্ট্রাকচারে যদি অসুস্থ হয়ে পড়ে, যেমন আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি মাথা ব্যথার যত রোগী আমরা পেয়েছি বা আমি পেয়েছি, বেশিরভাগই নাকের, দাঁতের অথবা সাইনাসের। আচ্ছা, ব্রেনে কোনো সম্পর্কই ছিল না? বেশিরভাগ, সব না, বেশিরভাগই। আর তাছাড়া আপনারা যেমন মাথা ব্যথা এমন একটা রোগ যেটা সামান্য কারণ হতে পারে। অনেক সময় মন খারাপ করলে কিন্তু মাথা ব্যথা হয়, যেমন টেনশন হেডেক পরীক্ষার আগে সবার হয়, বা কোনো কিছু নিয়ে যদি আমি অ্যাংশাস থাকি তাহলে টেনশন হেডেক হয়। এখানে আরেকটা কথা বলবো, মাথা ব্যথা যেমন ব্রেন টিউমারের একমাত্র লক্ষণ নয়, কিন্তু মাথা ব্যথাকে আবার একদম উড়িয়ে দেওয়া ঠিক হবে না। যদি আপনার অনেক দিন মাথা ব্যথা থাকে এবং সাথে অন্য কিছু সিমটম থাকে, যেমন মাথা ব্যথা আছে, আপনার চোখে কম দেখছেন, আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আপনার বমি হচ্ছে বা বমির ভাব হচ্ছে, নশিয়া বা ভমিটিং হচ্ছে, তারপর আপনার ফোকাল কিছু সাইন্স, যেমন একজন লোক দেখতে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে একজন লোকের হঠাৎ করে দেখলাম যে খিঁচুনি হচ্ছে। বিশেষ করে অ্যাডাল্টদের যদি কনভালশন হয় বা খিঁচুনি হয়, আপনাকে অবশ্যই এ ব্যাপারে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এইখানে যদি আমি আপনার কাছে আরেকটু পরিষ্কার জানতে চাই, যে যেমন ধরেন একজন তার 7-8 বছর বয়স থেকে মাথা ব্যথা শুরু হলো এবং এখনও তার মাথা ব্যথা আছে, এটা গেলো একটা ধরন। আরেকটা ধরন, তার বয়স 40-45 বছর হয়ে গেছে, কখনোই মাথা ব্যথা ছিল না, বিগত অল্প কিছুদিন ধরে তার হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই দুই ধরনের মাথা ব্যথার মধ্যে কোনটাকে আমরা বেশি চিন্তা করব? যেটা 7-8 বছরের মাথা ব্যথা, সেটা আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে ক্লিনিক্যালি আপনার মাথায় প্রথম আসবে বা আমাদের মাথায় প্রথম আসে যে এটি টিউমারের জন্য হয় নাই। কারণ টিউমারের জন্য লম্বা সময়ের জন্য মাথা ব্যথা ছাড়াও অন্যান্য লক্ষণগুলো প্রকট হয়ে উঠবে। এইটা একটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য। মাথা ব্যথা ব্রেন টিউমার নিয়ে থাকবে, এটা খুব কমই হয়, হবে না বলা ঠিক না, খুব কমই হয়। কিন্তু একজন আপনি যেটা দ্বিতীয় এক্সাম্পলটা করে মাথা ব্যথা করে মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথা দিনকে দিন তীব্র হচ্ছে, সে বমি করতেছে, তার কনভালশন হচ্ছে, সেটা কিন্তু টিউমারের দিকে বেশি যাবে। তারপরও যেটা 7-8 বছর যেটা মাথা ব্যথা হচ্ছে, তারপরও প্রপার ইনভেস্টিগেশন করে ব্রেন টিউমার নেই, এই জন্য এটা চিকিৎসকদের নিশ্চিত হওয়া দরকার বলে আমি মনে করি। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আবার ডক্টর মঈনুদ্দিন মাহমুদ, আপনি যেটা বলছিলেন যে ব্রেনের কোন অংশে টিউমার হয়েছে তার উপরে তার বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যাবে। যেমন আপনি বলছিলেন যে প্যারাইটাল লোবে হলে হাত পা অবশের লক্ষণ দেখা যেতে পারে। আবার তো আমাদের স্ট্রোক হলেও শরীরে যে কোনো একটা দিক অবশ হয়ে যেতে পারে, হাত অথবা পা অথবা হাত পা দুইটাই পুরোপুরি অবশ হয়ে যেতে পারে। তাহলে সেটা তো আবার স্ট্রোকে হয়। তাহলে স্ট্রোক এবং টিউমার আমরা আলাদা করব কিভাবে? এরকম ক্ষেত্রে এটা কি স্ট্রোকে হয়ে হলো নাকি টিউমারের কারণে হলো? হ্যাঁ, স্ট্রোক অথবা টিউমার এটা আলাদা করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট সহজ উপায় হচ্ছে ইমেজিং। আমরা এমআরআই এবং সিটি স্ক্যানের মাধ্যমে মোটামুটি কনফার্ম করতে পারি এটা স্ট্রোক অথবা টিউমার। তাহলে যদি এখানে আবার আমি একটু প্রশ্ন করি, টিউমার থেকে কি স্ট্রোক হতে পারে? হ্যাঁ, অনেক সময় টিউমারের রক্তনালী যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে স্ট্রোকের লক্ষণ নিয়ে রোগী উপস্থাপিত হতে পারে। আচ্ছা, টিউমার রক্তনালী ছিঁড়ে গিয়ে টিউমার আছে, কিন্তু দেখা যাচ্ছে টিউমার এবং স্ট্রোক এমনভাবে এটা মিক্সড হয়ে যায়, এটাকে সাধারণ মানুষ স্ট্রোক হিসেবে চিন্তা করে, কিন্তু আসলে আদতে অনেক পরীক্ষা করার পর দেখা যায় টিউমারের রক্তনালী ছিঁড়েই তার এটা। বিপরীত দিক থেকে দেখি, স্ট্রোকের কারণে কি টিউমার হতে পারে? স্ট্রোক থেকে টিউমার হতে পারে না যে তা না, কিন্তু দুটাই সিমালটেনিয়াসলি ডবল প্যাথোলজি হিসাবে উপস্থিত হতে পারে। ধন্যবাদ আপনাকে, একটা ভালো তথ্য আপনার মাধ্যমে পেলাম। এখন স্যার আবার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অনেকগুলো তো কথা চলে আসলো, এটা কি মৃগী রোগ কিনা, এটা কি টিউমার কিনা, বা টিউমার হলে শরীরে কোন অংশে হয়েছে, অথবা এটা স্ট্রোক কিনা, বা এটা কি শুধু টেনশনের কারণে মাথা ব্যথা কিনা, অনেকগুলো কারণ আমরা পেয়ে গেলাম।
বা অবশ যেটা হয়ে গেল সেটা কি স্ট্রোকের কারণে নাকি টিউমারের কারণে, তাহলে আমাকে তো এটা রোগ নিরূপণ করতে হবে। ব্রেন টিউমার রোগ নিরূপণ করার জন্য কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা আমি আপনার কথা সূত্র ধরে একটু পিছন দিকে যাচ্ছি। পরীক্ষা নিরীক্ষার আগের রোগের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন লম্বা সময়ের জন্য যদি মাথা ব্যথা থাকে, এটা ব্রেন টিউমার দিয়ে কম যাবে। আর যেটা ডাক্তার ইলিয়াস বাবু বলছিলেন, স্ট্রোকের কিন্তু আরও কিছু লক্ষণ থাকে বা কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। যেমন স্ট্রোকের রোগীর আপনি ইতিহাস নিয়ে দেখবেন যে ওনার হয়তো ব্লাড প্রেশার আছে, ওনার হয়তো ডায়াবেটিস আছে, ওনার হয়তো কোলেস্টেরল লেভেল হাই, ওনার হয়তো পারিবারিক একটা ইতিহাস আছে, উনি এমন কিছু ওষুধ নিচ্ছেন বা খাচ্ছেন ডাক্তারের পরামর্শ অবশ্যই, যেমন অ্যাসপিরিন, ক্লপিডেগ্রোল, এগুলোতে কিন্তু ব্রেনে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের এখানে ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ, রোগের সঠিক ইতিহাস নেব, তারপর পরীক্ষা নিরীক্ষা করব। এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষার মধ্যে এখন যেটা আপনি বর্তমান যুগে যেটা সবচেয়ে ব্রেন টিউমারের জন্য সবচেয়ে যেটা বেশি ভালো এবং যেটা নির্ভরযোগ্য, সেটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটাকে আমরা এমআরআই বলে থাকি। এমআরআই ছাড়া আরও একটা পরীক্ষা আছে সিটি স্ক্যান। দুইটাই মোটামুটি ভালো, তবে দুইটার মধ্যে এমআরআইটা অধিকতর ভালো। তো এমআরআই করলে আমি মোটামুটি নিশ্চিত হয়ে যাব। ইতিহাস নিলাম, প্রথম রোগীর হিস্ট্রি নিলাম, রোগীকে ভালো করে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম, তারপর যখন এমআরআই বা সিটি করব, আমি মোটামুটি একটা ডায়াগনোসিসে পৌঁছে যেতে পারবো এটা কি ব্রেন টিউমার নাকি স্ট্রোক নাকি অন্য কোনো কারণে মাথা ব্যথা। আপনার কি এমআরআই বা সিটি স্ক্যান করে এটা কি বিনাইন টিউমার নাকি ম্যালিগন্যান্ট টিউমার সেটা কি ওইখান থেকে বুঝতে পারা যায়? একদম বলা সম্ভব না। তারপরে যেমন আমি আপনাকে প্রথমে একদম বলেছিলাম যে ব্রেনে কিছু গ্ল্যান্ড আছে, যেমন আমি সিপি অ্যাঙ্গেল টিউমার আমরা যেটা বলি, সেরিবেলোপন্টাল অ্যাঙ্গেল টিউমার, এখানে সাধারণত ম্যালিগন্যান্সি কম হয়। তারপর পিটুইটারি রিজনও ম্যালিগন্যান্সি কম হয়, হবে না কথা না। তারপরে আপনার ইমেজ দেখে কিছুটা আন্দাজ করা যায়। যেমন বেনাইন টিউমারগুলো সুন্দর থাকবে, চারিদিকের অ্যাটাচমেন্টটা সুন্দর বোঝা যাবে, সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে ওগুলোকে ইনভেট করবে না, বা 3-4 ধরনের এপিয়ারেন্স থাকবে না, কোনো জায়গায় হাইপার ড্যান্স, কোনো জায়গায় হাইপার ড্যান্স, বিজারি এপিয়ারেন্স যেটাকে আমরা বলি, ওটা থাকবে না, ওটাকে ইউনিফর্ম একটা থাকে। তারপরেও আপনি ইমেজের উপরে শতভাগ আপনি নির্ভর করে বলতে পারবেন এটা বেনাইন, কিন্তু অনেকাংশ ধারণা পাওয়া সম্ভব। ধারণা পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। এখন আবার ডক্টর মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াস, রোগ তো আমরা জেনে গেলাম যে তার টিউমার হয়েছে, সেটা বিনাইন বা ম্যালিগন্যান্ট যাই হোক, এটা চিকিৎসা কি? ব্রেন টিউমারের সবচেয়ে এফেক্টিভ চিকিৎসা হচ্ছে এনি টিউমার, শুধু ব্রেন টিউমার না, এনি টিউমার অফ দ্য বডি, এটাকে শুড বি রিমুভড। আমাকে এটাকে অবশ্যই বের করে আনতে হবে। কেন বের করে আনতে হবে? কারণ টিউমার শুধু নিজে বসে থাকে না, সে তার আশেপাশের জায়গা দখল করে এবং ওখানে প্রেশার তৈরি করে। যেহেতু আমার ব্রেন টিউমারের করটির আয়তনটা ফিক্সড, তাহলে ব্রেন টিউমার যদি হয়, টিউমার একটা মাস, এটা বড় হতে শুরু করে এবং ব্রেনের উপর একটা অধিকতর চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করলে ব্রেনের যে নর্মাল ফাংশন, ব্রেনের যে নর্মাল কার্যকলাপ, সেগুলো ব্যাহত হয়। ব্যাহত না হওয়ার জন্য আমরা এই টিউমারটাকে ওই জায়গা থেকে অপসারণ করব। মানে অর্থাৎ যে অপারেশন আমাদের করতে হবে। এখন স্যার, এই অপারেশনের প্রশ্ন যখন আসলো, ব্রেন তো একটা বদ্ধ একটা জায়গায় থাকে, খুলি দ্বারা আবদ্ধ, তো তাহলে অপারেশন করতে গেলে খুলে ফেলতে হবে সব সময়? না, এটা প্রত্যেক টিউমারে খুলে ফেলতে হবে এটা ঠিক না। যেমন এখন মডার্ন ট্রিটমেন্টে অনেকগুলো প্রসিডিউর বের হয়েছে, যেটা আপনি সিম্পলি একটা ফুটা করে আপনি নিয়ে আসতে পারবেন, অ্যান্ডোস্কোপিক সার্জারি যেটা। তারপরে যেমন যে পিটুইটারি রিজনের টিউমারগুলো, এগুলো নাকের দিয়ে করে আনা যায়, অ্যান্ডোনেজাল। অর্থাৎ বাইরে থেকে বোঝাই যাবে না যে, বাইরে থেকে কোনো দাগ থাকবে না, বোঝা যাবে না যে এখানে অপারেশন করা হয়েছে। আবার কিছু টিউমার যখন বেশি বড় হয়ে যাচ্ছে, সারাউন্ডিং স্ট্রাকচারকে বেশি আক্রমণ করে ফেলছে, বা অ্যাডহেশনটা বেশি হয়ে গেছে, বা হাইলি ভাস্কুলার, সেক্ষেত্রে আমরা অনেক সময় এটা খোলার প্রশ্ন আসে। কিন্তু শুধু যে প্রত্যেক টিউমারে খুলতে হবে এটা ঠিক না, আবার প্রত্যেক টিউমার যে অ্যান্ডোস্কোপি দিয়ে বা শুধু ফুটো করে করা যাবে এটাও ঠিক না। এটা আসলে কেস টু কেস ভ্যারি করবে, কখনো খুলতে হয়, কখনো শুধু অ্যান্ডোস্কোপ দিয়ে করা যায়। অপারেশন করে ব্রেন টিউমার কি পুরোপুরি আরোগ্য লাভ করা যায়? এটা আসলে প্রথমে নির্ভর করবে টিউমারটা কোন ধরনের, বেনাইন না ম্যালিগন্যান্ট। এটা যদি ম্যালিগন্যান্ট হয়, যে ধরেন ম্যালিগন্যান্ট আবার স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 এবং গ্রেড 2 সেগুলো সাধারণত লেস ম্যালিগন্যান্ট, মোটামুটি বেনাইন। ওগুলোর ক্ষেত্রে যেমন গ্রেড 1-এর বেলা আপনার কখনো রেডিওথেরাপি লাগে না,
গ্রেড 2 প্লাস মাইনাস লাগতে তো পারে, লাগবে, কিন্তু গ্রেড 3 গ্রেড 4 এগুলো হাইলি ম্যালিগনেন্ট। এগুলা আমাদের উদ্দেশ্য থাকে রুগীকে ভালো করা এবং রুগীকে আরাম দেওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখা গেছে যে এই গ্রেড 3 গ্রেড 4-এর পরবর্তী পর্যায়ে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো লাগে, এবং কিছু কিছু টিউমারের ক্ষেত্রে কিন্তু রিকারেন্স হয়, পুনরায় হওয়ার আশঙ্কা থাকে। সব টিউমারের ক্ষেত্রে নয়, কিছু কিছু টিউমারের ক্ষেত্রে। তাহলে স্যারের কথা ধরে আবার যদি ডক্টর মাইনুদ্দিন মাহমুদ ইলিয়াসের কাছে জানতে চাই, আমরা গ্রেড 1 এবং গ্রেড 2 চিকিৎসাটা ক্ষেত্রে আউটকাম একটু ভালো। এখন সাধারণত রোগীগুলো আমাদের কাছে যখন আসে, অর্থাৎ একজন নিউরোসার্জনের কাছে আসে, তারা সাধারণত কোন পর্যায়ে আসে তাদের রোগের? না, আসলে এটা নির্ভর করে রোগীর এবং রোগীর গার্জিয়ানের সচেতনতার উপর। সচেতন মানুষও ভুল করে, তবে কম। কিন্তু যেহেতু ব্রেন টিউমারের রোগী অনেক ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হিসেবে না উপস্থাপন করে মৃগী রোগ, হাত পা অবশ, স্ট্রোকের লক্ষণ, অথবা দুর্বলতা, অথবা চোখের দৃষ্টিতে সমস্যা, অথবা ব্যালেন্সের সমস্যা, অথবা নিজের নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে উপস্থাপিত হয়, সেই ক্ষেত্রে যদি প্রপারলি সে নিউরোসার্জনের কাছে না আসে, তাহলে তার চিকিৎসার সময়টা হয়ে গেলে ওটা গ্রেড উপরের দিকে চলে যায়, গ্রেডটা নিজেই খুব খারাপ কন্ডিশনে এসে উপস্থিত হয়। তাহলে আপনারা রেডিওথেরাপি, কেমোথেরাপি কোন সময়টায় পছন্দ করেন বা রোগীর জন্য নির্বাচন করেন? আমরা যখন অপারেশন করার পর রোগীর ইমেজিংয়ের উপর ডিপেন্ড করে, তার বায়োপসির উপরে তার গ্রেডিং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনকোলজিস্টের সাথে কথা বলে তার রেডিও কেমো কী হবে, এটা একটা প্রপার বোর্ড এবং ডায়াগনোসিস হিসেবে হয়। এটা একক কোনো এটা কি ক্যান্সার বোর্ড করে এটা সিদ্ধান্ত হয়? এটা অনকোলজিস্টের সাথে সমন্বয় করে এটা করা, এটা একটা সমন্বিত চিকিৎসা। ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার কথায়। স্যার, এখন যদি আবার জানতে চাই, ধরেন কেউ গ্রেড 1 পর্যায়ে আসলেন এবং তার খুব দ্রুত রোগ নিরূপণ হলো, চিকিৎসা হয়ে গেল, এই রোগীগুলো, এবং সেটা ম্যালিগনেন্ট টিউমার ছিল, এই রোগীগুলোর লাইফ এক্সপেক্টেন্সি কতদিন আমরা অ্যাভারেজলি আশা করতে পারি? এটাও নির্ভর করবে কোন ধরনের টিউমার হয়েছিল। যেমন মেনিনজিওমা আছে, তারপরে গ্লায়োমা আছে, বা অন্যান্য টিউমার আছে। সাধারণত গ্রেড 1 টিউমারগুলোর রিকারেন্স রেট খুবই কম, খুবই কম। এটা এত নগণ্য পর্যায়ে পড়ে যে এটা রুগীর গ্রেড 1 হওয়া মানে আপনি ধরে নিতে পারেন যে রুগী মোটামুটি সুস্থ হয়ে গেছে, আরোগ্য লাভ করে গেছে। তারপরে আমরা রুগীকে উপদেশ দেই যে 6 মাস বা 3 মাস পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখে। এদের ক্ষেত্রে ফলো আপ ট্রিটমেন্ট কতদিন চালাতে হয়? গ্রেড 1 বা 2? গ্রেড 1 আমরা সাধারণত 1 বছরকে টার্গেট করে রাখি। যদি এর পরে কোনো সাইন সিমটম ডেভেলপ করে, লক্ষণ ডেভেলপ করে, তাহলে তো অবশ্যই আসবে। 1 বছর পর আমরা রুগীকে খুব বেশি ফলো আপে রাখি না। মানে তারা রিকার করার, মানে পুনরায় আসার সম্ভাবনা কমে। গ্রেড 1-এও কিন্তু লক্ষণ প্রকাশ পাইতে পারে,
যেমন যদি যেটাকে আমরা বলি ফোকাল সাইন, টিউমারটা কোন জায়গায় হয়েছে। ধরেন একটা ছোট্ট টিউমার এমন জায়গায় হয়েছে যে জায়গা দিয়ে আমি কথা বলি, রোগীর প্রথম সিমটমটা হবে যে ওর কথা বলার অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে রোগী বা রোগীর গার্জিয়ানরা খুব তাড়াতাড়ি রোগীটা আমাদের কাছে নিয়ে আসে, যে ডাক্তার সাহেব আমার ছেলে বা আমার ওয়াইফ তো কথা বলতেছে না, ভালো মানুষ, 4-5 দিন আগে ভালো ছিল, আস্তে আস্তে দেখলাম কথা জ্বর হয়ে গেছে, এখন কথা বলতেছে না। আবার ধরেন মোটর এরিয়াতে হয়েছে, তার এক হাত এক পা অবশ্যই গেছে, সেই ক্ষেত্রে রুগীগুলো গ্রেড 1 হলে আমরা তাড়াতাড়ি পাই। হয়তো কোনো একটা রুগী কনভালশন নিয়ে আসছে, খিচুনি নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা রুগীগুলো তাড়াতাড়ি পাই। কিন্তু শুধু মাথা ব্যথা, সেক্ষেত্রে যারা একটু দূর দূরান্ত থাকে, শহর থেকে দূরে থাকে, অনেক সময় এই রুগীগুলো আমরা দেরিতে পাই। অর্থাৎ স্যার আপনার কথা থেকে আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে শুধুমাত্র রোগীর স্বজনের সচেতনতা না, চিকিৎসকের সচেতনতার একটা ব্যাপার আছে। কারণ তার মাথা ব্যথা হলে বা কথা জড়িয়ে গেলে উনি প্রথমে তো নিউরোসার্জনের কথা চিন্তা করবেন না। আমাদের রোগীর স্বজনেরা যে চিকিৎসকের কাছে যাবেন তারও এটা মাথায় থাকতে হবে যে যিনি প্রাইমারি চিকিৎসক, উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের অনেক লোক তো প্রাইভেট প্র্যাকটিশনার যেখানেই হোক, ওনার কিন্তু দায়িত্ব এটা যে অন্ততপক্ষে তিনি সন্দেহ করবেন যে এটা এরকম হতে পারে, তাহলে সে আমি একজন নিউরোসার্জনের কাছে পাঠাতে পারে। অথবা উনি যদি মনে করে একটা সিটি স্ক্যান করুক না, সিটি স্ক্যান করলে তো উনি কিছুটা, বা এমআরআই করলে তো উনি, তাহলে আমরা এই বিলম্ব যেটা হচ্ছে এই বিলম্বটাকে আমরা এড়িয়ে রোগটা যে সামনের দিকে অ্যাডভান্স হওয়াটাকে ঠেকাতে পারবো। তাহলে এখন ডক্টর মঈনুদ্দিন মাহমুদ, আপনাদের দুজনের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু আজকে জানছি এবং আমি বিশ্বাস করছি দর্শকরা অনেক কিছু উপকৃত হচ্ছেন এ থেকে। এই চিকিৎসাটা হয়ে গেল, এরপরে মানে অপারেশনাল বা রেডিওথেরাপি, কেমোথেরাপি, আপনার সেই রোগীকে কী কী ধরনের পরামর্শ দেন? হ্যাঁ, রোগীর সবচেয়ে সহজ পরামর্শ হচ্ছে, যেহেতু এটা ব্রেনের অপারেশন, রোগী যাতে তার যে লক্ষণগুলো অপারেশন পূর্ববর্তী ছিল, অপারেশন পরবর্তী তার ইমপ্রুভমেন্ট কতটুকু, এটাকে সঠিকভাবে পর্যালোচনা করা, নির্দিষ্ট দিন পর অবশ্যই ফলো আপে আসা, এবং এই ফলো আপটাকে যেন সে গুরুত্বের সহিত গ্রহণ করে। দেখা যাচ্ছে যে রোগী ভালো হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল এটা প্রাইমারি টিউমার, তার এমন উচিত নয় যে এটাকে গুরুত্বহীনভাবে ফেলে দেওয়া। সে যদি নির্দিষ্ট সময়, 1 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, আমরা যে নির্দিষ্ট সময় পর পর তাকে ফলো আপ করবো, তাতে তার যদি কোনো সেকেন্ডারি আবার ডেভেলপ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা আরও স্মুথ হয়। আর খরচ কেমন একজন ব্রেন টিউমারের অপারেশন করতে গেলে? কারণ বাংলাদেশ তো একটা, এখন আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি, কিন্তু আমাদের এখনও বিপুল জনগোষ্ঠী আর্থিকভাবে সেই পরিমাণ সচ্ছল নয় যে তারা যদি অধিক ব্যয়ের চিকিৎসা তারা সেটা বহন করতে পারবে। সেই জন্য খরচ কেমন হতে পারে? আপনাকে একটু আশ্বস্ত করতে চাই যে সাধারণ মানুষের ধারণা যে নর্মাল অন্য অন্য সার্জারির চাইতে এটা অতিরিক্ত বেশি কস্টলি, এটা একটা ভুল ধারণা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে এটা হয়তো কিঞ্চিত একটু বাড়তি চিকিৎসা কস্টলি হতে পারে, কিন্তু এই চিকিৎসা কিন্তু আমাদের সাধারণের নাগালের কাছাকাছি আছে। আচ্ছা, দেখ এটাও তাহলে আরেকটা স্বস্তির খবর আমাদের জন্য। এখন স্যার, আজকের আলোচনা আরেকটা বিষয় যেটা এসেছিল, স্ট্রোক হলে আমরা আপনাদের কাছে যেটা বললাম, তার প্রেশারের কারণে হোক বা অন্য কোনো রোগের কারণে তার স্ট্রোক হয়ে ব্রেনের রক্তনালী ছিঁড়ে গেল এবং সেখানে রক্ত জমাট বাঁধলো, যেটা তার শরীরে কোনো একটা অংশকে অবশ করে দিল বা তার কথা বন্ধ হয়ে গেল বা সে অজ্ঞান হয়ে গেল। এই ধরনের লক্ষণগুলো স্ট্রোকের রোগীগুলো আমরা যা সমাজে দেখি। এখন স্ট্রোকের চিকিৎসাকে যেহেতু রক্ত জমাট বেঁধে গেছে, সেই ক্ষেত্রে নিউরোসার্জারির কোনো ভূমিকা আছে কি না? কারণ আমরা এতদিন জানতাম যে স্ট্রোক তো মেডিকেল প্রবলেম, জি, এখানে নিউরোসার্জনদের কোনো এখানে ভূমিকা পালন করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্ট্রোকটা বেসিক্যালি 2 রকম, একটা ইসকেমিক স্ট্রোক যেটাতে রক্ত জমাট বেঁধে যায়, আর একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক যেখানে রক্তনালী ছিলে রক্তক্ষরণ হয়। এখন হ্যামোরেজিক স্ট্রোক সেটা কিন্তু মোটামুটি নিউরোসার্জনরাই দেখাশোনা করে। এখানে সার্জারির যথেষ্ট রোল আছে এবং অনেক ক্ষেত্রে সার্জারি লাগে, সব ক্ষেত্রে না, আমি বারবার বলছি সব ক্ষেত্রে কিন্তু সার্জারি লাগবে না, অনেক ক্ষেত্রে সার্জারি লাগবে। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু সার্জারির রোল আছে। যেমন যেটা বড় স্ট্রোক, ধরেন পুরো একটা বড় জায়গায় নিয়ে গেছে, ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব বা গ্লোবাল স্ট্রোক হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি, রোগীর মাথার থুলিটা কেটে খুলিটা রেখে দেয় আমরা, যাতে ব্রেনটা এক্সপান্ড করতে পারে। একটা কাভারিং থেকে ডুরামেটার, প্রথমে খুলিটা খুলে ফেলি, তারপর যে কাভারিং আছে ডুরামেটার খুলে আমরা ব্রেনকে ফোলার জন্য জায়গা করে দিই। কারণ আমরা আলোচনা প্রথম দিকে বলছি প্রথমত একটু ফুলতে থাকে যে কোনো অঙ্গ, সেই জন্য ফুলতে থাকে। এখন যদি আপনি ফুলের জায়গাটা না দেন,
তাহলে যেহেতু এটা বদ্ধ একটা ঘরের মতো, চাপটা ব্রেন নিচের দিকে দিবে, নিচের দিকে দিলে ব্রেনটা হার্নিয়েট করে, অর্থাৎ ব্রেনটা জায়গা থেকে সরে যায়। সরে গেলে তখন আপনার হার্ট, লাংস, যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোর উপর বিভিন্ন চাপ সৃষ্টি হয়, প্রেশার কমে যায়, পালস এলোমেলো হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওই জন্য আমরা এটাকে ডিকম্প্রেসিভ ক্রেনিকটমি বলি, অর্থাৎ পুরো খুলিটা খুলে একটা বৃহৎ বড় অংশ খুলে আমরা অন্য কাজ সংরক্ষণ করি। পরবর্তী পর্যায়ে রুগী যখন উন্নতি লাভ করে, ফোলাটা যখন কমে যায় তার পরবর্তী আমরা আবার পরবর্তীবারে প্রতিস্থাপন করি। আর স্যার ধরেন কোথাও রক্ত জমাট বেঁধে আছে, এরকম ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এখানেও সার্জারির রোল আছে, যদি খুব আর্লি স্টেজে আসে। কতটা আর্লি স্টেজ? এটা আমরা বলে থাকি না, আমরা আসলে বাস্তব ক্ষেত্রে দেখছি এটা 24 ঘন্টা বা বড় জোর 48 ঘন্টা এর মধ্যে অপারেশন আসলে আমরা থ্রম্বোলাইসিস করে রক্তনালীটা ওই জায়গাটাকে আমরা রক্তনালীটাকে পরিষ্কার করে যে ব্রেনের যে টিস্যুটা নষ্ট হয়ে যাচ্ছিল এটাকে পার্মানেন্টলি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেগুলো রক্ত জমাট বেঁধে যায়, ইসকেমিক স্ট্রোক, 90% ক্ষেত্রে আমরা 24 ঘন্টার মধ্যে পাই না, বিলম্ব হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সার্জারি করার খুব একটা স্কোপ থাকে না। তাহলে ডক্টর মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াসকে এটার সঙ্গে সম্পৃক্ত আরেকটা প্রশ্ন আমি যেটা করতে চাচ্ছি, ধরা যাক রক্তনালী তার উচ্চ রক্তচাপের কারণে বা অন্য কোনো ওষুধের কারণে ছিঁড়ে গেল, কিন্তু আবার অনেকের গঠনগতভাবে রক্তনালীতে সমস্যা থাকতে পারে যেটা হঠাৎ করে ছিঁড়ে গেল। এরকম ক্ষেত্রে নিউরোসার্জনদের কোনো ভূমিকা পালন করার সুযোগ আছে কি রোগীর জীবন রক্ষা করার জন্য? রক্তনালী ছিঁড়ে যাওয়া, এটাকে কমনলি আমরা যেটা পাই এটা যে অ্যানিউরিজম রাপচার। কিন্তু নির্ভর করে যে ব্রেইনের কোন অংশে কতটুকু রক্ত জমা হয়েছে। রক্ত জমা হওয়ার মানেই যে এটা খুলতে হবে তা কিন্তু নয়। এটা যদি ব্রেইনের একটা বড় অংশে যদি এটা 30 সিসির উপরে চলে যায়, এটা যদি প্রেশার ক্রিয়েট করে, রোগীর জ্ঞানের লেভেল, সচেতন লেভেল, জিএসএ যদি ফল করতে শুরু করে, সিরিয়াল সিটি আমরা বলি। সিরিয়াল সিটি হচ্ছে আমরা প্রতি কয়েক ঘন্টা পরপর সিরিয়াল সিটি করতে পারি, ওরে দেখা যায় যদি এই রক্তপাতটা বড় হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা অপারেশনে যাব। রক্তনালী ছিঁড়ে গেলেই যে অপারেশনে যাব তা নয়। আমার স্যার যেটা বলছেন, এখানে কিছু ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। এটা হচ্ছে যিনি নিউরোসার্জন, উনি দেখার পর ডিসিশন নেবে এটা কি উনি এখন অপারেশন করবেন নাকি ওনাকে অবজারভেশনে রাখবেন। এটা নির্ভর করে রোগীর ইমপ্রুভমেন্টের উপরে, ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইমেজিং এর ইমপ্রুভমেন্টের উপর। আপনাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় আমাদেরকে এখানে থামতে বলছে। আপনাদের উভয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা দুইজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের কাছ থেকে জানলাম ব্রেনে অনেক ধরনের টিউমার আছে, কিন্তু সব টিউমার মানেই আশঙ্কার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এবং এমনকি যদি ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ ক্যান্সার টিউমার যদি হয়, যদি দ্রুত চিকিৎসা করা যায়, পুরোপুরি আরোগ্য লাভ করা সম্ভব, সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়া সম্ভব। তাই যে কোনো ক্ষেত্রে সময় একটা বড় ব্যাপার। স্যার লাস্টেও যে কথাটা বলছিলেন, সময়কে এখানে গুরুত্ব দিতে হবে। সময় অপচয় করা যাবে না, নষ্ট করা যাবে না, অপচিকিৎসা করে টিউমারটাকে বাড়তে সুযোগ দেওয়া যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি।